Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And today I am here to discuss about a very important section of English grammar which is do as directed, and I will discuss about some sentences which we have to rewrite according to the instruction given at the end of each sentence, and I will show you the rules of changing or rewriting those sentences. So let's start the class. So in this class I will discuss about some sentences which have some instruction at the end, and we have to change or rewrite those sentences according to the instruction given at the end of each sentence. অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শেষে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন বা নির্দেশ অনুযায়ী আমাদের বাক্যগুলোকে আবার পুনরায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যে এক্সাম্পল বা প্রথম যে বাক্যটা দেওয়া হয়েছে সেটা হলো নো সাবজেক্ট ইন্টারেস্ট হার অ্যাজ মাচ অ্যাজ ইংলিশ। নো সাবজেক্ট ইন্টারেস্ট হার অ্যাজ মাচ অ্যাজ ইংলিশ, অর্থাৎ ইংলিশের মতো অন্য কোনো সাবজেক্ট তাকে ইন্টারেস্ট দেয় না বা তাকে তার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এখানে এই সেন্টেন্সটাকে কি দিয়ে আমাদের রিরাইট করতে হবে সেটা এই সেন্টেন্সের শেষেই দেওয়া হয়েছে। তাহলে এটা এখানে লেখা আছে বিগিন অফ অল, অর্থাৎ অফ অল দিয়ে এই সেন্টেন্সটাকে আমাদের রিরাইট করতে হবে বা পুনরায় লিখতে হবে। তাহলে কিভাবে আমরা লিখবো? নো সাবজেক্ট ইন্টারেস্ট হার অ্যাজ মাচ অ্যাজ ইংলিশ। তাহলে এখানে অ্যাজ মাচ অ্যাজ ইংলিশ, তাহলে অ্যাজ মাচ অ্যাজ এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি আমরা পজিটিভ ডিগ্রিতে ইউজ করি। তাহলে এখানে আমাকে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে লিখতে হবে যে অফ অল সাবজেক্টস, অ্যাকচুয়ালি মানে অফ অল দিয়ে বিগিন করতে বলেছে বলে আমাকে এখানে লিখতে হবে অফ অল সাবজেক্টস। তাহলে সমস্ত সাবজেক্টের মধ্যে ইংরেজি তার সব থেকে বেশি ভালো লাগে। তাহলে এখানে বলেছে নো সাবজেক্ট ইন্টারেস্ট আর অ্যাজ মাচ অ্যাজ ইংলিশ, অর্থাৎ অন্য কোনো সাবজেক্ট ইংলিশের মতো তার ভালো লাগে না। তাহলে অফ অল দিয়ে শুরু করতে বলেছে সেন্টেন্সটাকে, তাহলে বিগিন অফ অল। তাহলে কীভাবে লিখবো? অফ অল সাবজেক্টস ইংলিশ ইন্টারেস্ট হার দ্য মোস্ট। তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে দেওয়া ছিল অ্যাজ মাচ অ্যাজ, মানে এটা পজিটিভ ডিগ্রি ফরম্যাট, এটাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? অফ অল সাবজেক্টস ইংলিশ ইন্টারেস্ট হার দ্য মোস্ট। ওকে, তাহলে মাচ বলেছে, মাচের মানে যেটা সুপারলেটিভ ফর্ম সেটা হচ্ছে মোস্ট। তাহলে অফ অল সাবজেক্ট ইংলিশ ইন্টারেস্ট হার দ্য মোস্ট, বোঝা গেল? এবারে নেক্সট যে সেন্টেন্সটা বলা হয়েছে বেন ইজ নট সাচ আ গুড প্লেয়ার অ্যাজ জো। বেন ইজ নট সাচ আ গুড প্লেয়ার অ্যাজ জো, অর্থাৎ বেন জোয়ের মতো অত ভালো প্লেয়ার নয়। তাহলে এখানে কি বলেছে? ইউজ দেন, তার মানে বেন ইজ নট সাচ আ গুড প্লেয়ার অ্যাজ জো। তাহলে অ্যাজ এখানে বসানো হয়েছে, তার মানে এটা মানে পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে বেন ইজ নট সাচ আ গুড প্লেয়ার অ্যাজ জো, তাহলে এই যে সেন্টেন্সের ফরম্যাটটা এটা পজিটিভ ডিগ্রির ফরম্যাটে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের ইউজ করতে বলেছে দেন, অর্থাৎ দেন দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে এখানে কম্পারেটিভ দিয়ে মানে কম্পারেটিভ আমাকে ইউজ করতে হবে, কম্পারেটিভ ফর্মে আমাকে এই সেন্টেন্সটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ ফর্মে দেওয়া আছে, আমাদের কম্পারেটিভ ফর্মে লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা এইভাবে, মানে এই সেন্টেন্সটাকে কীভাবে আমরা লিখতে পারি? বেন ইজ নট সাচ আ গুড প্লেয়ার অ্যাজ জো। তাহলে এই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তাহলে কীভাবে লিখবো? লিখতে হবে জো ইজ, ওকে, জো ইজ গুড বলেছে, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তাহলে জো ইজ বেটার প্লেয়ার, ওকে, জো ইজ বেটার প্লেয়ার দেন বেন। ওকে, জো ইজ বেটার দেন বেন, or Joe is a better player than Ben. ওকে, তাহলে জো হচ্ছে বেনের থেকে ভালো খেলোয়াড়, তাহলে জো ইজ বেটার প্লেয়ার দেন বেন, বোঝা গেল? তাহলে এখানে ছিল পজিটিভ ডিগ্রিতে, আমাদের করলাম এটা কি? কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করে, যেহেতু এখানে দেন দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলে। তাহলে জো ইজ বেটার প্লেয়ার দেন Ben. Okay, next example, why don't you come with me for the picnic? Why don't you come with me for the picnic? এখানে বলেছে বিগিন আই সাজেস্ট, তাহলে আই সাজেস্ট দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে এখানে কি বলেছে? why don't you come with me for the picnic, কেন তুমি আমাদের সঙ্গে পিকনিকে গেলে না? ঠিক আছে, why don't you come with me for the picnic, তাহলে বিগিন আই সাজেস্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে কি ডাইরেক্ট স্পিচের ফরম্যাটে দেওয়া আছে, why don't you come with me for the picnic, তাহলে কেন তুমি আমাদের সঙ্গে পিকনিকে যাবে না, তার মানে যাবে না বা যাওনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে why don't you come with me for the picnic, এটাকে আই সাজেস্ট দিয়ে রিরাইট করতে হবে। তাহলে আই সাজেস্ট দিয়ে যদি রিরাইট করতে হয় তাহলে কীভাবে লিখবো? তাহলে I suggest you, ওকে, টু কাম উইথ মি ফর দ্য পিকনিক। আই সাজেস্ট ইউ টু কাম উইথ মি ফর দ্য পিকনিক, এটা ডাইরেক্ট স্পিচের ফরম্যাটে দেওয়া ছিল। ন্যারেশন চেঞ্জ যেভাবে আমরা করি ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো ফর্ম হয়, তাহলে এখানে ডাইরেক্ট স্পিচের ফরম্যাটে দেওয়া ছিল। তাহলে এটাকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তাহলে আই সাজেস্ট দিয়ে শুরু করতে বলে, তাহলে ইনডাইরেক্ট ফরম্যাটে লিখতে হবে আমাকে। তাহলে ইনডাইরেক্ট ফর্মে যদি আমরা লিখি তাহলে কী হবে? আই সাজেস্ট ইউ
টু কাম উইথ মি ফর দ্য পিকনিক, আই সাজেস্ট ইউ টু কাম উইথ মি ফর দ্য পিকনিক। তাহলে এখানে বলেছে হোয়াই ডোন্ট ইউ কাম উইথ মি ফর দ্য পিকনিক, আই সাজেস্ট ইউ টু কাম উইথ মি ফর দ্য পিকনিক। এইভাবে আমাকে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, এটাই হচ্ছে কারেক্ট ফরম্যাট। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার সেড টু মি কিপ দ্য বুক অন মাই টেবিল, দ্য টিচার সেড টু মি কিপ দ্য বুক অন মাই টেবিল। এটাও সেই ন্যারেশন চেঞ্জের একটা ফরম্যাট দেওয়া হয়েছে, মানে ডাইরেক্ট ন্যারেশন অ্যাকচুয়ালি বা ডাইরেক্ট স্পিচ। এটাকে বিগিন করতে বলেছে দ্য টিচার রিকোয়েস্টেড, এখানে টিচার রিকোয়েস্ট দিয়ে বিগিন করতে বলেছে, তার মানে এটাকে ইনডাইরেক্টলি লিখতে হবে আমাকে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে দ্য টিচার সেড টু মি, তাহলে এখানে দ্য টিচার রিকোয়েস্টেড মি, তারপরে বলেছে কিপ দ্য বুক অন মাই টেবিল, তাহলে এটা হচ্ছে এক ইম্পারেটিভ সেন্টেন্স। কিপ দ্য বুক অন মাই টেবিল মানে আমার টেবিলের উপর বইটা রাখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস এই তিনটের মধ্যে যে কোনো একটা, এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাকচুয়ালি। তাহলে রিকোয়েস্ট যদি হয় বা অর্ডার হয় বা হচ্ছে অ্যাডভাইস হয়, তাহলে আমাদের সেই যে সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচ যেটা থাকে সেটাকে টু দিয়ে জয়েন করতে হয় রিপোর্টিং ভার্বের সঙ্গে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে দ্য টিচার রিকোয়েস্টেড রিপোর্টিং ভার্ব, তাহলে এখানে এবারে টু দিয়ে জয়েন করতে হবে, মাঝখানে কোনো দ্যাট বা ইফ বা ওয়েদার এরকম কোনো লিঙ্কার বসবে না, ঠিক আছে? এখানে টু দিয়ে জয়েন করতে হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাটে রয়েছে, ঠিক আছে? তাহলে দ্য টিচার রিকোয়েস্টেড টু কিপ দ্য বুক অন মাই টেবিল, মানে দ্য টিচার রিকোয়েস্টেড টু কিপ দ্য বুক অন হিজ টেবিল, অন মাই টেবিল বলেছে, তার মানে এখানে প্রোনাউনগুলোকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে দ্য টিচার রিকোয়েস্টেড টু কিপ দ্যাট বুক, দিস বুক ইজ চেঞ্জ ইন টু দ্যাট বুক, দ্য টিচার রিকোয়েস্টেড টু কিপ দ্যাট বুক অন হিজ টেবিল। বোঝা গেল কথাটা? তাহলে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখছি তখন আমাকে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে এবং দিস থেকে দ্যাট লিখতে হবে, ঠিক আছে? এরকম কিছু চেঞ্জ আমাদের করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে দ্য টিচার রিকোয়েস্টেড টু কিপ দ্যাট বুক অন হিজ টেবিল, এটাই হচ্ছে কারেক্ট ফরম্যাট বা কারেক্ট অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, আ ম্যান হ্যাজ সাম ইনফ্লুয়েন্স ওভার আর ডটার বাট আ উম্যান ইনফ্লুয়েন্স ইজ গ্রেটার। বলছে আ ম্যান হ্যাজ সাম ইনফ্লুয়েন্স ওভার a daughter, okay, over a daughter but a woman's influence is greater, মানে একটা পুরুষের থেকে একটা মহিলার মানে পিতার থেকে মাতার প্রভাব তার মেয়ের প্রতি বেশি থাকে, ঠিক আছে? পিতার থেকে মাতার প্রভাব তার মেয়ের উপর বেশি থাকে। তাহলে এখানে বলেছে আ ম্যান হ্যাজ সাম ইনফ্লুয়েন্স ওভার আ ডটার বাট আ ওম্যানস ইনফ্লুয়েন্স ইজ গ্রেটার, ইউজ মোর ইনফ্লুয়েন্স। তাহলে এখানে বলেছে মোর ইনফ্লুয়েন্স তোমাকে ব্যবহার করতে হবে। ম্যান হ্যাজ সাম ইনফ্লুয়েন্স ওভার আ ডটার বাট আ ওম্যানস ইনফ্লুয়েন্স ইজ গ্রেটার, তার মানে এটাকে মোর ইনফ্লুয়েন্স ইউজ করতে বলেছে। এই ওয়ার্ডটা দিয়ে আমাকে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, তার মানে এটাকে আমাকে কম্পারেটিভ ফর্মে লিখতে হবে, মানে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। মোর ওয়ার্ডটা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, ঠিক আছে, জেনারেলি। তাহলে এখানে কিভাবে লিখবো? তাহলে ওম্যান হ্যাজ, ওকে, ওম্যান হ্যাজ মোর ইনফ্লুয়েন্স ওভার আ ডটার দেন আ ম্যান, ওম্যান হ্যাজ মোর ইনফ্লুয়েন্স ওভার আ ডটার দেন আ ম্যান, অর্থাৎ একজন মহিলার ইনফ্লুয়েন্স তার মানে মেয়ের প্রতি মেয়ের ওপর অনেক বেশি থাকে তার বাবার থেকে, বা তার কোনো পুরুষের থেকে মহিলার প্রভাব তার মেয়ের ওপর বেশি থাকে, অর্থাৎ মাতার প্রভাব তার মেয়ের ওপর বেশি থাকে তার পিতার থেকে। বোঝা গেল? তাহলে দ্য ওম্যান হ্যাজ মোর ইনফ্লুয়েন্স ওভার আ ডটার দেন আ ম্যান, ওকে, কথাটা বোঝা গেল? নেক্সট, এবারে নেক্সট এক্সাম্পল যেটা বলেছে, অল দো হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট হি ডিড নট জয়েন দ্য অফিস। যদিও সে, অল দো মানে যদিও, হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট, সে পোস্টের জন্য সিলেক্ট হয়েছিল, মানে এই পোস্টে সিলেক্ট হয়েছিল, হি ডিডন্ট জয়েন দ্য অফিস, সে কিন্তু অফিসে জয়েন করেনি। তাহলে এখানে ইউজ ডেসপাইট, মানে ডেসপাইট দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে এটা একটা নতুন ফরম্যাট যেটা আমরা এখানে শিখবো, কিভাবে আমরা ডেসপাইট দিয়ে কোনো সেন্টেন্সকে রিরাইট করবো বা ইউজ করবো। তাহলে অল দো থাকলে ডেসপাইট হয় অনেক সময়, ঠিক আছে? তাহলে অল দো হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট, যদিও সেই পোস্টের জন্য সিলেক্ট হয়েছিল, হি ডিডন্ট জয়েন দ্য অফিস, সে কিন্তু মানে অফিসে জয়েন করেনি। তাহলে ডেসপাইট দিয়ে, ডেসপাইট মানে সত্ত্বেও বোঝায়, ডেসপাইটের বাংলা অর্থ কি? সত্ত্বেও। তাহলে ডেসপাইট অফ বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট, তাহলে ডেসপাইট অফ বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট মানে সেই পোস্টের জন্য সিলেক্টেড হয়েও, তাহলে সত্ত্বেও, হওয়া সত্ত্বেও, সেই পোস্টের জন্য সিলেক্টেড হওয়া সত্ত্বেও, তাহলে ডেসপাইট অফ বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট হি ডিডন্ট জয়েন দ্য অফিস, ডেসপাইট অফ বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট হি ডিডন্ট জয়েন দ্য অফিস। তাহলে অল দো হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট হি ডিডন্ট জয়েন দ্য অফিস, তাহলে এটাকে ডেসপাইট দিয়ে কীভাবে রিরাইট করবো? ডেসপাইট অফ বিং হবে, তাহলে সেই পোস্টের জন্য সিলেক্টেড হওয়া সত্ত্বেও হি ডিডন্ট জয়েন দ্য অফিস। বোঝা গেল কথাটা? এইভাবেই আমাকে ডেসপাইট দিয়ে কোনো সেন্টেন্সকে রিরাইট করতে হবে বা লিখতে হবে। বোঝা গেল? এরপরের সেন্টেন্স, উই ক্যান গো আউট প্রোভাইডেড ইউ কাম হোম আর্লি, উই ক্যান গো আউট প্রোভাইডেড ইউ কাম হোম আর্লি, তাহলে আমরা বেরোতে পারি, উই ক্যান গো আউট মানে আমরা বেরোতে পারি, প্রোভাইডেড ইউ কাম হোম আর্লি, যদি তুমি এখানে বাড়িতে তাড়াতাড়ি আসো। তাহলে এখানে একটা কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, যদি তুমি তাড়াতাড়ি আসো তাহলেই আমরা বেরোবো, ঠিক আছে? তাহলে এখানে বলেছে বিগিন উই কান্ট গো, তাহলে এখানে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে কীভাবে? উই কান্ট গো দিয়ে রিরাইট করতে হবে। তাহলে উই কান্ট গো দিয়ে যদি আমরা সেন্টেন্সটাকে রিরাইট করি তাহলে কীভাবে করবো? বোঝা গেল কথাটা? তাহলে এখানে বলা হয়েছে উই ক্যান গো আউট, আমরা বেরোতে পারি, প্রোভাইডেড ইউ কাম হোম আর্লি, যদি তুমি তাড়াতাড়ি বাড়িতে ফেরো। তাহলে এখানে একটা শর্ত বা কন্ডিশন বোঝাচ্ছে, যদি তুমি ফেরো তাহলেই আমরা বেরোবো। তাহলে উই কান্ট গো আউট, আমরা বেরোতে পারবো না, তাহলে উই কান্ট গো দিয়ে রিরাইট করতে বলেছে, তাহলে কীভাবে লিখবো? উই কান্ট গো আউট
আমরা বেরোতে পারবো না যতক্ষণ না তুমি ফিরে আসো। তাহলে যতক্ষণ না বোঝাতে আমরা কোন এখানে অ্যাডভার্ব মানে বসাতে পারি বা কনজাংশন বসাতে পারি, সরি এখানে অ্যাডভার্ব হবে না, এখানে কনজাংশন হবে। তাহলে কোন কনজাংশন আমরা বসাবো? এখানে আনটিল কনজাংশন আমরা বসাবো, ঠিক আছে? যতক্ষণ না বোঝাতে আমরা আনটিল কনজাংশন বসাই সাধারণত। তাহলে কি হবে? উই কান গো আউট আনটিল ইউ কাম হোম আর্লি। আমরা বেরোতে পারবো না যতক্ষণ না তুমি বাড়িতে আসছো। তাহলে উই কান গো আউট আনটিল ইউ কাম হোম আর্লি। বোঝা গেল কথাটা? নেক্সট এক্সাম্পল, নেক্সট স্টেপ যেটা বলেছে, দে আর আস্কিং মি টু হেল্প দেম, দে আর আস্কিং মি টু হেল্প দেম, তারা আমাকে আস্কিং মি মানে আমার কাছে সাহায্য চাইছে। দে আর আস্কিং মি টু হেল্প দেম, তারা আমার কাছে সাহায্য চাইছে। দে আর আস্কিং বলেছে, তার মানে এটা কোন ফর্মেট আছে? দে আর আস্কিং, তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস ভার্বের সঙ্গে সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যোগ হচ্ছে, তার মানে এটা মানে কন্টিনিউয়াস ফর্মে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, দে আর আস্কিং মি টু হেল্প দেম, তাহলে এটাকে বলেছে বিগিন আই অ্যাম, তাহলে বিগিন আই অ্যাম দিয়ে এটাকে রিরাইট করতে হবে সেন্টেন্সটাকে। দে আর আস্কিং মি টু হেল্প দেম এটাকে আই অ্যাম দিয়ে রিরাইট করতে হবে। তাহলে আই অ্যাম দিয়ে যদি রিরাইট করতে হয় তাহলে কীভাবে আমরা এটাকে রিরাইট করবো? তাহলে এটা যেহেতু দে আর আস্কিং মি টু হেল্প দেম, তাহলে এখানে এটা ভয়েস চেঞ্জের ফর্ম্যাটে দেওয়া আছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ফর্ম্যাটে দেওয়া আছে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তাহলে দে আর আস্কিং মি টু হেল্প দেম, দেটা হচ্ছে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, আস্কিং হচ্ছে মেন ভার্ব। ওকে, দে আর আস্কিং মিটা হচ্ছে অবজেক্ট, টু হেল্প দেম তারপরে টুটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আমার মেন কাজ। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মেই এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখতে হবে। তাহলে আই অ্যাম বিং, এখানে আই অ্যাম দিয়ে যেহেতু বিগিন করতে বলেছে, এখানে বোঝাই যাচ্ছে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখতে হবে। তাহলে আই অ্যাম বিং হবে, তাহলে কন্টিনিউয়াস ফর্মে যদি আমরা লিখি কোনো সেন্টেন্সকে তাহলে বিং বসে, যেহেতু আইএনজি ফর্মে আছে এই জন্য বিং বসবে। তাহলে আই অ্যাম বিং আস্কড, তারপরে মেন ভার্ব যেটা থাকে আস্কিং, তার থার্ড ফর্ম লিখতে হয় আস্কড। তাহলে আই অ্যাম বিং আস্কড, ঠিক আছে, টু হেল্প দেম, আই এম বিং আস্কড টু হেল্প দেম। বাই লেখার দরকার নেই, কারণ এখানে দুবার বাই হয়ে যাবে। তাহলে একবার বাই দেম, আই এম বিং আস্কড বাই দেম টু হেল্প দেম। তাহলে যদি আমরা এখানে এই রুলস অনুযায়ী লিখি দে আর আস্কিং মি টু হেল্প দেম, তাহলে এখানে যদি আমরা প্রপারলি এটাকে চেঞ্জ করি অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, তাহলে কি হবে? আই এম বিং আস্কড বাই দেম টু হেল্প দেম। তাহলে বাই দেম টু হেল্প দেম, বারবার দেম দিকে মানে এখানে আমার কোনো দরকার নেই, আমার সেন্টেন্সের অর্থটা পরিষ্কার হলেই যথেষ্ট। তাহলে কি হবে? আই এম বিং আস্কড টু হেল্প দেম, আই এম বিং আস্কড টু হেল্প দেম। তাহলে আমাদের বলা হলো, আমাকে তাদের সাহায্য করতে বলা হলো, কাদের দ্বারা? তাদের দ্বারাই। তাহলে বারবার তাদের লেখার দরকার নেই। তাহলে আই এম বিং আস্কড টু হেল্প দেম এটা লিখলেই সেন্টেন্সটা কারেক্টলি মানে সঠিকভাবে লেখা হবে, ঠিক আছে? তাহলে আই এম বিং আস্কড টু হেল্প দেম। বোঝা গেল কথাটা? তাহলে এই হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা আজকের ক্লাসে আমি আলোচনা করলাম, এবং প্রপার রুলসগুলো নিয়েও আমি আলোচনা করলাম কীভাবে আমরা এই ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো মানে লিখবো। মানে একটা সেন্টেন্সের শেষে যখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ অর রিরাইট দোজ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য মানে ইনস্ট্রাকশন গিভেন অ্যাট দ্য এন্ড অফ ইচ সেন্টেন্স। মানে সেন্টেন্সের শেষে যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে সেন্টেন্সগুলোকে রিরাইট করতে হবে। এগুলোকে ইংরেজি গ্রামারে কি বলা হয়? ডু অ্যাজ ডাইরেক্টেড। সো ইফ ইউ লাইক দিস ক্লাস, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, দেন লাইক মাই চ্যানেল অ্যান্ড অলসো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথেও আমার এই চ্যানেলটাকে শেয়ার করবে, যাতে তারাও কিছুটা উপকৃত হয় এই গ্রামারের লেসনগুলো বা গ্রামারের ক্লাসগুলো দেখে, তারাও সঠিকভাবে গ্রামারটা শিখতে পারে, ঠিক আছে? সো অ্যাট লাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।